তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি। আজকে এই ভিডিওটা ক্লাস নবম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা এই ভিডিওর মধ্যে আজকে ক্লাস নবম শ্রেণীর পরিমাপ যে অধ্যায়টি আছে, অর্থাৎ ক্লাস নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের যে প্রথম অধ্যায় পরিমাপ যে চ্যাপ্টারটি আছে তোমাদের, এই চ্যাপ্টার থেকে আজকে খুবই সামান্য কিছু প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমরা যদি রেডি করে যেতে পারো, অবশ্যই তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলে এই প্রশ্নের মধ্যে থেকে কোনো প্রশ্ন থেকে আর পরীক্ষায় দেবে না। তাহলে আমি যে প্রশ্নগুলো আজকে বলবো এই ভিডিওর মাধ্যমে, সেই প্রশ্নগুলো তোমরা কি করবে, ভালো করে নিজের মধ্যে রপ্ত করে নেবে। তাহলে দেখতে পাবে এই চ্যাপ্টার থেকে যাই প্রশ্ন আসুক না কেন, এই কয়েকটা প্রশ্ন করলে তোমরা প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা অনেক লাভবান হবে। চলো, তোমাদের জন্য যে প্রশ্নগুলো আমি রেখেছি সেই ভিডিও এখন যাওয়া যাক। তো বন্ধুরা, তোমাদের জন্য যে প্রশ্নগুলো রেখেছি তা দেখে নাও। যে প্রথম প্রশ্ন হচ্ছে স্কেলার রাশি কি, এর উদাহরণ, বা এটা আসতে পারে স্কেলার রাশি কাকে বলে তার উদাহরণ। 2 নম্বর হচ্ছে ভেক্টর রাশি কি, এর উদাহরণ, অর্থাৎ ভেক্টর রাশি কাকে বলে বা কি এর উদাহরণ দাও। এটা আরেক রকম ভাবে আসতে পারে যে কি, যে রাশিকে কয় ভাগে ভাগ করা যায়। রাশিকে 2 ভাগে ভাগ করা যায় আমরা জানি, একটা হচ্ছে স্কেলার রাশি, 2 ভেক্টর রাশি। এবং কিভাবে দিতে পারে, যে আরো দিতে পারে যে স্কেলার রাশি ভেক্টর রাশি সংজ্ঞা দাও। তাহলে তোমরা এই প্রশ্নটা করলে তোমরা পেয়ে যাবে। এরপর 2 নম্বর রাশি কি, যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি পার্থক্য। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কিন্তু এটা তার মধ্যে অনেক ইম্পর্টেন্ট। তো এরপরে যে প্রশ্নটা আছে কি, যে এককবিহীন রাশি কাকে বলে, এর উদাহরণ দাও। এককবিহীন রাশি কি আমরা পড়েছি অবশ্যই বইয়ে। এককবিহীন রাশি কি, যখন দুটি সমজাতীয় রাশির অনুপাত বা ভাগাকারে থাকে তখন আমরা বলি এককবিহীন রাশি। ঠিক আছে, এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে মৌলিক একক কাকে বলে, উদাহরণ দাও। যে মৌলিক একক কাকে বলে, প্রথম ভাবে মৌলিক একক কি, মৌলিক একক কাকে বলে উদাহরণ দাও। যে তোমরা পড়েছো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়েছো, যে স্বরবর্ণ কোনগুলো, অ আ হস্যই, অর্থাৎ কি অর সঙ্গে কোনো কিছু যুক্ত হয় না বা জোরভাবে উচ্চারণ হয় না, বা হস্যের সঙ্গে কোনো জোরভাবে উচ্চারণ হয় না। তাহলে কি, এবং কি আমরা ক, তাহলে ক এর সঙ্গে কি উচ্চারণ হচ্ছে, ক, অ উচ্চারণ হচ্ছে। তাহলে কি জানি, যখন কোনো একক নিজে নিজে তৈরি হতে পারে তখন তাকে বলা হয় মৌলিক একক বা প্রাথমিক একক। যেমন অ আ হস্য নিজে নিজে উচ্চারণ হয়, ঠিক তেমনি যে একক নিজে নিজে তৈরি হতে পারে তাকে বলা হয় মৌলিক একক বা প্রাথমিক একক। এর উদাহরণ কি, দৈর্ঘ্য। এর উদাহরণ কি, দৈর্ঘ্য। এরপরে আছে কি লব্ধ একক। তাহলে লব্ধ একক কি কোনটা, যেমন ক এর সঙ্গে অযুক্ত হচ্ছে, যে ক, এই কটা উচ্চারণ হলে কি, ক হস্যন্ত প্লাস অ, তাহলে অ উচ্চারণ হচ্ছে। তাহলে এখানে যদি অ উচ্চারণ হয়, এর সঙ্গে কি কোনো কিছু উচ্চারণ হচ্ছে, হয় না। তাহলে লব্ধ একক কাকে বলে, যে যখন কোন একক নিজ নিজ ভাবে যুক্ত হয়ে অথবা একটি একক আরেকটি একের সাহায্যে উৎপন্ন হয় তখন তাকে আমরা বলি লব্ধ একক। তাহলে লব্ধ এককটা বোঝা গেছে। কি এর উদাহরণ কি হবে, ক্ষেত্রফল। ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি, মিটার ইন্টু মিটার। তাহলে ক্ষেত্রফলের কি হচ্ছে, একটা মিটার আর একটা মিটার যোগ গুণ হচ্ছে, হয়ে কি হচ্ছে মিটার স্কয়ার। তাহলে দেখো যে এখানে কি হচ্ছে, দুটো মিটার গুণ হয়ে তারপরে একটা মিটার স্কয়ার, অর্থাৎ ক্ষেত্রফলের একক পেলাম। তাহলে এখানে কি বুঝছো, এখানে বুঝতে পারছো না যে রাশিগুলোকে নিজেরা নিজেরা একে অপরের সাহায্য নিয়ে তা উৎপন্ন হলো, বোঝা গেছে। যে এরপরে কি, যে সাধারণ স্কেলের সাহায্যে কাগজের বেদ নির্ণয়। এই প্রশ্নটা
তোমাদের প্রতিটা স্কুলে প্রায় আসার সম্ভাবনা 80%। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য হতে চলেছে। আর একটা কি, যে মাপক চোঙের সাহায্যে অসম কোন বস্তুর আয়তন বা ঘনত্ব নির্ণয়। যে এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা, এই প্রশ্নটা অর্থাৎ মাপক চোঙের সাহায্যে অসম কোন বস্তুর আয়তন বা ঘনত্ব নির্ণয়, এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলা যেতে পারে 99% এই প্রশ্নটা তোমাদের আসবে। তাহলে এই প্রশ্নগুলো তোমরা যদি করো তাহলে অবশ্যই তোমরা সব প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। আর বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওর মধ্যে আমি যে অসম কোন বস্তুর আয়তন নির্ণয় করবে কিভাবে মাপক চোঙের সাহায্যে, এই প্রশ্নটা আমি তোমাদের নিয়ে আলোচনা করবো। এত সহজভাবে আলোচনা করবো যে তোমরা দেখলে এই প্রশ্নটা পেয়ে যাবে। যদি তোমরা কিছু নাও করো, যদি আমার এই ভিডিওটা দেখে যাও, এই প্রশ্ন তোমরা পারবে। তাহলে চলো এই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করি। তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমাদের জন্য যে প্রশ্নটা আমি বললাম আলোচনা করবো, সেই প্রশ্নটা কি, মাপক চোঙের সাহায্যে অসম কোন বস্তুর আয়তন নির্ণয়। অর্থাৎ অসম বস্তু মানে কি আগে আমাদের জেনে জানতে হবে। অসম বস্তু মানে হচ্ছে যে এবড়ো খেবড়ো, যেরকম পাথরগুলো দেখতে পাও তোমরা যে রাস্তার ধারে পড়ে থাকে, যে অনেক রকম বাহু আছে, অনেকগুলো বাহু আছে, যে এরকম একটা বস্তু। সাপোজ ধরো এরকম একটা বস্তু। এই বস্তু যদি তোমার বলে আয়তন নির্ণয় করতে, তুমি কিভাবে করবে? এই বস্তুর আয়তনটা তুমি কিভাবে নির্ণয় করবে? যে এই বস্তুটার আয়তন নির্ণয় করতে গেলে তোমাদের কিসের সাহায্য নিতে হবে? মাপক চোঙের সাহায্য। কিসের? এই যে মাপক চোঙের সাহায্য নিতে হবে। তাহলে একটাই মাপক চোঙ আঁকো। সাপোজ ধর এই একটাই মাপক চোঙ আঁকো, একটু বড় করে যাবে যে কি, এটা মাপক চোঙের সাহায্যে আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। এই যে মাপক চোঙ, এই মাপক চোঙে সাপোজ আমি ধরে নিলাম এই এতটুকু অংশে আমরা কি দিলাম? জল দিলাম। জল দ্বারা পরিপূর্ণ করলাম এবং এই জলের আয়তনটা আমরা ধরলাম V1। কত? যে জলের আয়তনটা ধরলাম V1। তাহলে একটা মাপক চোঙ নিলাম, সেই চোঙের মধ্যে কি করলাম? কিছুটা পরিমাণ জল দিলাম। কতটা জল দিলাম? V1 জলের আয়তন আমরা দিলাম এর মধ্যে। যে এরপরে কি, এরপরে এই যে বস্তুটা তোমাদের আছে না, এই বস্তুটা কি করতে হবে? এই জলের মধ্যে ফেলতে হবে। জলের মধ্যে আমরা ফেলে দিলাম। যখন জলের মধ্যে ফেলে দিলাম তখন কি হবে? সঙ্গে সঙ্গে জলের আয়তনটা কি হবে? বৃদ্ধি পাবে। সঙ্গে সঙ্গে জলের আয়তনটা কি হবে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই অংশটুকু আমরা কি বললাম? এই এতটুকু বেড়ে গেছে। বেড়ে গেলে এটাকে আমরা নাম দিলাম V2। কি দিলাম? V2। তাহলে কিভাবে আয়তন বাড়বে তোমরা ভেবে দেখো, নিজেরা বড় হয়েছো, ভেবে দেখো যে কোনো একটা পাত্রে আমরা কিছুটা জল দিলাম, জল দিয়ে কোনো একটা বস্তু ফেলে দিলে জলগুলো উপচে পড়ে যায়। ঠিক তেমন আমি অনেক বড় পাত্র নিয়েছি, বড় একটা মাপক চোঙ নিয়েছি, সেখানে একটা অসম আকৃতির কোনো বস্তুকে পতিত করলাম। যখন জল ছিল, জল ঢালা পর্যন্ত তার আয়তন ছিল V1, এবং যখন এই বস্তুকে যখন আমি এখানে পতিত করলাম, ঠিক আছে, তখন কি হবে? এর আয়তন বৃদ্ধি কত হয়েছে? V2। তাহলে কতটা আয়তন বেড়েছে? ঠিক এখান থেকে এতটা আয়তন বৃদ্ধি পেল না? এতটা বৃদ্ধি পেয়েছে। তাহলে বস্তু ফেলার পরে আমার এতটা আয়তন বৃদ্ধি পেয়েছে। তাহলে অতএব এখানে কি বলা যেতে পারে? অতএব বস্তুর আয়তন সমান যে যেটুকু বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এইটুকু যে বৃদ্ধি পেল, এইটুকুর আয়তনের সমান, অর্থাৎ V2 মাইনাস V1। এই যে তোমাদের এই প্রশ্নটার উত্তর হয়ে গেছে। আরো ভালো করে বোঝো যে এই বস্তুটা যখন ফেললাম তখন ছিল V1। দেখো আরো ভালো করে বুঝে নাও, এই বস্তুটা যখন আমি ফেলে নিই
অর্থাৎ যখন জল পরিপূর্ণ করলাম এতটা, এর আয়তন ছিল V1, অর্থাৎ জলের আয়তন ছিল V1। যখন এই বস্তুটাকে আমি এখানে ফেললাম, ফেলার পরে কি এতটা জল বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে এখান থেকে এতটা বৃদ্ধি পেল, এখান থেকে এতটা বৃদ্ধি পেল, এর আয়তন রাখলাম V2। তাহলে কি হবে, এই যে এখান থেকে এতটা যে বৃদ্ধি পেয়েছে, এটাই হচ্ছে, এই যে বৃদ্ধি পেল, এই বৃদ্ধি পাওয়াটাই হচ্ছে এই বস্তুর আয়তন, অর্থাৎ এই যে বৃদ্ধি পেল এটাই হচ্ছে এর আয়তন। আয়তন তাহলে বুঝতেই পারছো, কোনো অসম আকৃতি দিলে সহজেই পার করা যাবে। তাহলে এই প্রশ্নটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই প্রশ্নটা যদি কমপ্লিট একদম নোট, এটা তো পুরো বুঝিয়ে দিলাম, এইভাবে তুমি লিখে দিয়ে আসতে পারলে 3-এ তুমি 2 শিওর পাবে। যদি 3-এ 3 পেতে যাও তাহলে আমাদের কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যে উপরে যে প্রশ্নগুলো ছিল আগে, এর আগে যে প্রশ্নগুলো আমি আলোচনা করেছি, সেই প্রশ্নগুলো যদি কম্প্যাক্ট নোট তোমরা পেতে যাও অবশ্যই কমেন্ট করো, আমরা তোমাদের কাছে কন্ট্যাক্ট করে নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর একটু লাইক করো, আর বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে যদি তুমি এখনো নতুন হয়ে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবে না, কেননা আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে জানো এই ভিডিও তোমার কাছে গিয়ে পৌঁছাবে। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো অন্য ভিডিওতে।